লক্ষণ আচ্ছা, বল্লাল সেনের পরে লক্ষণ সেন। ঠিক আছে, বল্লাল সেনের পরে লক্ষণ সেন। লক্ষণ সেন সম্পর্কে বেসিক কিছু প্রশ্ন। তিনি হচ্ছেন সর্বশেষ শক্তিশালী, অর্থাৎ বাংলার সর্বশেষ শক্তিশালী হিন্দু রাজার নাম হচ্ছে লক্ষণ সেন। তিনি ওই যে অদ্ভুত সাগর যে বইটি বল্লাল সেনের, সেই বইটা সম্পন্ন করেন, অর্থাৎ পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। তিনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক পরাজিত হন। আচ্ছা, এটা মূলত নাম হলো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। তার বাবার নাম ওই যে বিন, যেটা আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। হ্যাঁ, মূলত তার নাম ইখতিয়ার উদ্দিন, এটা তার বাবার নাম। ওই যে মুসলমান যে নামগুলো বিন থাকে আর কি, ওই রকম। তাহলে ইখতিয়ার উদ্দিন, তাহলে ইখতিয়ার উদ্দিন একজন মুসলিম। কিন্তু আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম বাংলায় তখন তিনটা ধর্মের অস্তিত্ব পেয়েছি। একটি হচ্ছে প্রকৃতি পূজারী, যারা চাঁদ, সূর্য, পাথর, নদী এগুলোকে পূজা করে। আরেকটা পেয়েছিলাম সনাতনী হিন্দু। আরেকটা ধর্ম আনছিলাম বৌদ্ধদের ধর্ম, যেটি পালরা প্রচারিত করেছিলেন। তাহলে তিনটা ধর্ম। কিন্তু বাংলায় আমরা কোনো মুসলমানদের অস্তিত্ব পাই নাই। কিন্তু এখানে দেখতেছি লক্ষণ সেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে পরাজিত হয়েছে। তাহলে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি একজন মুসলিম। তাহলে তিনি এখানে কেন আসছিলেন, কিভাবে আসছিলেন, তার যে একটা লম্বা ইতিহাস আছে, সেটা আমাদের আগে জানতে হবে। তো সেটি যদি না জানি তাহলে আমাদের এখানকার ইতিহাসটা অসম্পন্ন হবে। এখন আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ভারতে মুসলমানদের আগমনের ইতিহাস। তো ভারতে মুসলমানদের আগমনের ইতিহাস যদি আমরা পড়তে যাই, এখানে প্রথম যে ব্যক্তিটির কথা আসবে সেটি হলো হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ এমন একজন ব্যক্তি যিনি ইরানের শাসনকর্তা ছিলেন, এবং ইসলাম ধর্মে তার একটা অবদান আছে যে তিনি কোরআনে হরকতের সংযোজন করছিলেন। হরকত হচ্ছে কোরআনের একটি বিষয় যেটি উচ্চারণে ব্যবহার করার ক্ষেত্রে একটু সুবিধাজনক অবস্থান তৈরি করে, সেটাকে বলতেছে হরকত। তো হাজ্জাজ বিন ইউসুফ একজন ব্যবসায়ী ছিলেন এবং ইরানের শাসনকর্তা। তিনি ব্যবসা করতেন ভারতের সিন্ধু রাজার সাথে। ভারতে একটি রাজা ছিল, অঞ্চল ছিল, যার নাম ছিল সিন্ধু। এই সিন্ধু রাজার নাম ছিল হচ্ছে রাজা দাহির। এই রাজা দাহিরকে তিনি ট্যাক্স দিতেন, এবং তার যে বন্দর ছিল সেই দেবল বন্দরে মাধ্যমে তিনি ব্যবসা করতেন। তো একদা এই সিন্ধুর রাজার যে দেবল বন্দর, সেই দেবল বন্দরে হাজ্জাজ বিন ইউসুফের যেই জাহাজটি, সেটি জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়, এবং হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের কাছে সেটির ক্ষতিপূরণ চান। রাজা দাহির সেটি দিতে অস্বীকৃতি জানালে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা এই মোহাম্মদ বিন কাসিমকে ভারতের উদ্দেশ্যে প্রেরণ করলেন। তো মোহাম্মদ বিন কাসিম নামক যে ভদ্রলোক, তিনি ভারতে আসলেন 712 সালে, যা প্রথম মুসলমান ব্যক্তি হিসাবে। তাহলে আমাদের এখান থেকে 100% একটা প্রশ্ন মনে রাখতে হবে, ভারতে প্রথম মুসলিম হিসাবে আগমন করছিলেন কোন ব্যক্তি? উত্তরটি হবে মোহাম্মদ বিন কাসিম। যদি বলা হয় কত সালে? 712 সালে। কাকে পরাজিত করেছিলেন? রাজা দাহিরকে। তার বন্দরটার নাম কি ছিল? দেবল বন্দর। এই দেবল বন্দরের রাজাকে পরাজিত করছিলেন। পরাজিত করে তার স্ত্রী, কন্যা, সম্পদ সব কিছুকে নিয়ে তিনি হাজ্জাজ বিন ইউসুফের কাছে গেলেন। হাজ্জাজ বিন ইউসুফ তাকে মানে সম্মান জানালেন। এরপরে দেখা গেল যে এই রাজা দাহিরের কন্যারা মোহাম্মদ বিন কাসিমের নামে মিথ্যা অভিযোগ দেয় যে তারা প্রতিমধ্যে আমাদের সাথে একটু অশালীন আচরণ করে। ফলে মোহাম্মদ বিন কাসিমকে হাজ্জাজ বিন ইউসুফ শাস্তি প্রদান করলো। পরবর্তীতে আর কোনো ব্যক্তিকে তিনি এখানে আর প্রেরণ করেন নাই, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল প্রতিষেধ নেওয়া, যেটি তিনি এই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে করে ফেলছিলেন। তাহলে এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবো, ভারতে প্রথম কোন মুসলমানের আগমন ঘটছিল? কোন মুসলমান শাসন প্রতিষ্ঠা না, জাস্ট মুসলমানের আগমন, সেটি হলো মোহাম্মদ বিন কাসিম 712 সালে। এই হলো ঘটনা। এখন এরপরে অনেক বছর পরে আবার আমরা দেখতে পাবো যে আরেকজন মুসলমানের আগমন ঘটতেছে। তার নাম ছিল হচ্ছে মোহাম্মদ ঘুরি। তো মোহাম্মদ ঘুরির ইচ্ছা হলো যিনি ভারতবর্ষ অধিকার করবেন, করে সেখানে মুসলমান শাসন প্রতিষ্ঠা করবেন। তো মোহাম্মদ ঘুরি এখানে এসে দেখলেন দিল্লিতে একজন ব্যক্তি শাসন করতেছিলেন। তো দিল্লিতে তখন ছিলেন পৃথ্বীরাজ চৌহান।
এটা দিল্লির রাজা আর কি, পৃথ্বীরাজ চৌহান। তো পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করা ব্যতি রেখে তো দিল্লি আক্রমণ করে দখল করা যাবে না, ফলে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধ হয়। এটা দুইটা যুদ্ধ হয়েছিল। একটা যুদ্ধের নাম হলো প্রথম তরাইনের যুদ্ধ। এই প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 সালে। সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয়। দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল 1192 সালে। তরাইন একটা জায়গার নাম, হ্যাঁ, ওই জন্য ওই যুদ্ধের নাম তরাইনের, 1192 সালে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়যুক্ত হয় এবং তিনি ভারতে প্রথম মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন। তাহলে ভারতে প্রথম মুসলমান শাসন প্রতিষ্ঠা করেন যে ব্যক্তিরা, তার নাম হচ্ছে মোহাম্মদ ঘুরি। ঘুর সাম্রাজ্যের যিনি সম্রাট ছিলেন। তো তিনি যে বংশটি ভারতে প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে বলা হয়ে থাকে সালতানাত, এবং যারা সিংহাসনে বসতেন তারা নিজেদেরকে সুলতান বলতেন, অর্থাৎ দিল্লির সুলতান, সুলতান মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি আবার এখানে আরেকজন ব্যক্তিকে তার পরে সিংহাসনে উত্তরাধিকার মনোনয়ন করেছিলেন, যার নাম ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক তার দাস ছিল। পরবর্তী জীবনে দক্ষতা প্রদর্শন করে তার কন্যাকে তিনি বিয়ে করেছেন। কার কন্যাকে? মোহাম্মদ ঘুরির কন্যাকে বিয়ে করেছিলেন। তাহলে তিনি দাস থেকে সুলতান হলেন, সুলতান কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের নামে দিল্লিতে একটা মিনার আছে, দিল্লির কুতুব মিনার। আপনারা সম্ভবত নাম শুনে থাকবেন। এই দিল্লির কুতুব মিনার নির্মাণ করছিল কুতুবউদ্দিন আইবেক, তার নাম অনুযায়ী এটা করা আছে। কুতুবউদ্দিন আইবেকেরও কোনো পুত্র সন্তান ছিল না, ফলে তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের সাথে। ইলতুৎমিশও প্রথম জীবনে দাস ছিল, এজন্য অনেকে এই বংশটাকে দাস বংশ বলে আর কি, হ্যাঁ, মামলুক দাস বংশ। তো ইলতুৎমিশেরও কোনো আবার পুত্র সন্তান ছিল না, ফলে তিনি আবার এখানে তার কন্যাকে সিংহাসনের উত্তরাধিকার করেন। প্রশ্ন হবে, ভারতের প্রথম মহিলা বা নারী শাসকের নাম কি? তার নাম হচ্ছে সুলতানা রাজিয়া। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, ভেরি গুড। ভারতের প্রথম মহিলা বা নারী শাসকের নাম হচ্ছে সুলতানা রাজিয়া, যেটা ইতিহাসে খুবই পপুলার একটা নাম, এবং বাংলাদেশের অনেক মেয়ে মানুষের নাম দেখবেন যে এই সুলতানা রাজিয়া। তাহলে ভারতে মুসলমান ধর্ম যে কিভাবে আসলো, মুসলমান শাসন কিভাবে প্রতিষ্ঠিত হলো, তার একটা ইতিহাস আমরা দেখলাম। তো যখন ভারতে এরকম মুসলমান একটা শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা এসে এখানে চাকরি, ব্যবসা বাণিজ্যের জন্য আসেন। তো তেমনই একজন ব্যক্তির নাম ছিল হচ্ছে ওই যে লেখছি ইখতিয়ার উদ্দিন। ওই ইখতিয়ার উদ্দিন আমাদের তুর্কি থেকে এই ভারতে চাকরি করার জন্য আসলেন কুতুবউদ্দিনের দরবারে। কুতুবউদ্দিনের দরবারে গিয়ে তিনি বললেন যে আমি একটা চাকরি চাই। কিন্তু লক্ষণ সেন যখন সিংহাসনে বসছিল তখনই তাকে বলা হয়েছিল যে একজন মুসলমান ব্যক্তি তাকে আক্রমণ করবে, এবং সেই ব্যক্তিটার হাত হবে লম্বা এবং দেখতে তিনি শর্ট হবেন, অর্থাৎ সেনাবাহিনীতে চাকরি করার মতো যে ফিটনেস থাকা দরকার সেটি তার থাকবে না, কিন্তু তিনি একজন দক্ষ যোদ্ধা। তো এই যে লক্ষণ সেন যখন এটা তিনি শুনতে পেয়েছিলেন, তখন থেকেই তিনি মোটামুটি এই ব্যক্তিটার জন্য ভয়ে ছিলেন যে কখন তাকে আক্রমণ করে। তো এই ব্যক্তিটাই হচ্ছে এই তুর্কি থেকে আসা ব্যক্তি, যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি অপেক্ষাকৃত শর্ট এবং হাতগুলো লম্বা লম্বা ছিল। কুতুবউদ্দিন তাকে চাকরিতে নিয়োগ করেন নাই, কিন্তু তিনি আসলে হতাশ না হয়ে পার্শ্ববর্তী বিহার রাজ্য, অর্থাৎ বাংলার পাশে একটা অঞ্চল বিহার রাজ্যের অধীনে চাকরি গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিহারের রাজাকে আবার যুদ্ধে পরাজিত করে বিহারটাকে দখল করে নিয়েছিলেন। এরপরে তিনি বিহারের পাশে বদায়ুন নামক একটা জায়গা আছে, সেটাকেও তিনি দখল করে নেন। এভাবে তিনি নিজের শক্তি বৃদ্ধি করতে করতে একটা সময় তিনি খোঁজ পেলেন বাংলায় একজন রাজা আছে যার নাম হচ্ছে লক্ষণ সেন। অপেক্ষাকৃত তিনি দুর্বল, তাকে আক্রমণ করলেই দখল করে নেওয়া যেতে পারে। তো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগ্রহ জন্মালো যে বাংলায় আক্রমণ করবেন। তো তিনি সেই মোতাবেক 3500 সৈন্যের একটা বাহিনী তৈরি করলেন যে বাংলাকে আক্রমণ করবেন। খোঁজ নিতে থাকলেন যে লক্ষণ সেন কোথায় আছে। লক্ষণ সেনের রাজধানী ছিল হচ্ছে ঢাকার বিক্রমপুরে, ঢাকার বিক্রমপুর।
কিন্তু ঢাকার বিক্রমপুরটা এমন একটা জায়গায়, যে জায়গাটা মূলত ফ্লাড এরিয়া, যে কোনো পাশ থেকে তাকে আক্রমণ করা যেতে পারে। ফলে তিনি তার রাজধানীর দ্বিতীয় একটা রাজধানী ছিল সেইখানটাতে গেছিলেন। সেই রাজধানীটার নাম ছিল হচ্ছে নদিয়া। এটা পশ্চিমবঙ্গের বর্তমান একটি জেলা, নদিয়া। নদিয়া একটু অপেক্ষাকৃত ভৌগোলিকভাবে সুরক্ষিত একটা অঞ্চল ছিল, তার কারণ এর 3 দিকেই জল ছিল আর একদিকে ছিল ঘন জঙ্গল। তো লক্ষণ সেন মোটামুটি নিরাপদে ছিল যে তিনি এখানে আক্রান্ত হবেন না। তার কারণ যে ব্যক্তিটা আসার কথা তুর্কিস্তান থেকে, তিনি মোটামুটি একটা ল্যান্ডলকড কান্ট্রি এরিয়া থেকে আসছেন। তিনি ল্যান্ডলক বলতে স্থলবেষ্টিত রাষ্ট্র বোঝায়, যে দেশগুলোতে সমুদ্র বন্দর নাই, অর্থাৎ তারা পানিপথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা নাই, তারা পানিতে কখনোই নামবেন না, এরকম একটা বিশ্বাস তার ছিল। ফলে তিনি নদিয়াতে তিনি আরাম-আয়েশে জীবনযাপন অতিবাহিত করতে শুরু করেন। কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আবার নাছোড়বান্দা ছিলেন যে তিনি একে আক্রমণ করবেনই, কারণ এটা একটা সমৃদ্ধ অঞ্চল ছিল, এটাকে দখল করতে পারলে তার বিশাল একটি অঞ্চল তার দখল করা হয়ে যাবে। ফলে তিনি ওই জঙ্গল দিয়েই তার অভিযানটা পরিচালনা করেন। জঙ্গল দিয়ে তিনি রওনা করছিলেন এবং তিনি এত দ্রুত ঘোড়া চালিয়ে যে এখানে আসছিলেন, তার সাথে মাত্র 17 জন, কোনো কোনো বর্ণনা আছে 18 জন মানুষ আসতে পারছিল আর কি। তো এই 17 জন 18 জন মানুষ নিয়ে যখন তিনি লক্ষণ সেনের নদিয়া রাজধানীতে প্রবেশ করলেন, তখন তিনি তার গেটে গিয়ে বললেন যে তারা ঘোড়া ব্যবসায়ী, কারণ এখানে তো বলা যাবে না যে তারা আক্রমণ করতে আসে। ফলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি যে 3500 বাহিনীর যারা ছিলেন তারাও সাথে সাথে এই জায়গায় প্রবেশ করলেন। এভাবে দেখা গেল যে তারা লক্ষণ সেনের এই রাজপ্রাসাদে প্রবেশ করলেন প্রায় এক প্রকার বিনা বাধায়। আর লক্ষণ সেন সেই সময় দুপুরের খাবার খাওয়ার জন্য ব্যস্ত ছিলেন। আর শুনলেন যে ওই যে ব্যক্তির আজানুলম্বিত হাত, লম্বা হাত নিয়ে ওই ব্যক্তি চলে আসছে। তো তাকে কোনো রকম প্রতিরোধ তিনি করলেন না, অর্থাৎ নদিয়া এক প্রকার বিনা বাধায় আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জয় করে ফেললেন। তো এইভাবে দেখা গেল যে নদিয়া, যেটা একটা বাংলারই অংশ, সেটি মুসলমানদের করলগত হলো এবং এভাবে প্রথম কোনো মুসলমানের আগমন ঘটলো বাংলায়। আমরা দেখলাম যে ভারতে কিভাবে প্রথম মুসলমানদের আগমন ঘটছিল, মোহাম্মদ বিন কাসিমের হাত ধরে, কিভাবে মোহাম্মদ ঘুরি সেখানে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করছিল, কিভাবে বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আমাদের এই বাংলা অঞ্চলে আসছিল। এখন বাংলা অঞ্চলে একটা সময় আমরা দেখব যে মুসলমান ধর্মের একটা জোয়ার তৈরি হবে। সেটি কিভাবে, মুসলমানরা কত বছর শাসন করেছিল, কোন কোন শাসক ছিলেন, সেটা লম্বা একটা ইতিহাস আমরা এখন জানবো। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যে এতক্ষণ থেকে যা বোঝালাম। আচ্ছা, যদি বলা হয় সর্বশেষ সেন রাজা, তাহলে উত্তরটি হবে কেশব সেন। সর্বশেষ সেন রাজার নাম হচ্ছে কেশব সেন। এখন অপশানে যদি লক্ষণ সেন, কেশব সেন দুইটাই থাকে, সেক্ষেত্রে উত্তর করব কেশব সেনকে। আর অপশানে যদি কেশব সেন না থাকে, উত্তর করব লক্ষণ সেনকে। কারণ এই যে নদিয়া থেকে তিনি যখন পালিয়ে আবার তার রাজধানী ঢাকার বিক্রমপুরে আসছিলেন, এখানে কিছুদিন পর্যন্ত তার শাসনটা টিকে ছিল। ফলে ওই বংশের আরেকজন রাজা জীবিত ছিলেন, তার নাম হলো কেশব সেন। এই জন্য সর্বশেষ সেন রাজা বলা হয়ে থাকে কেশব সেনকে। আর যদি শক্তিশালী সেন, হ্যাঁ, লক্ষণ সেন ওখানে নদিয়া থেকে পালিয়ে তিনি এই যে বিক্রমপুরে আসছিলেন। ফলে কিছুকাল তিনি তো বেঁচে ছিলেন, তারপরে তার উত্তরাধিকারী হিসেবে বিক্রমপুরের এই জায়গায় শাসন করছেন কিছুদিন কেশব সেন। সেই অর্থে সেনদের সর্বশেষ রাজা হচ্ছেন কেশব সেন। এটা বিসিএস একবার প্রশ্ন আসছিল, সেটা উত্তর ছিল কেশব সেন। ফলে আমরা কি কেশব সেনকে উত্তর করতে হবে। আর যদি অপশানে কেশব সেন না থাকে, তাহলে শেষ হিন্দু রাজা হিসেবে লক্ষণ সেনকে আমরা গ্রহণ করব। আপনাদের যে স্টাইলে প্রশ্ন আসার কথা, সেখানে লক্ষণ সেনই উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের যদি থাকে শেষ হিন্দু রাজাকে, কেশব সেন নাই, উত্তর লক্ষণ সেন। আর যদি কেশব লক্ষণ সেন দুজনেই থাকে, উত্তর হবে কেশব সেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম ভারতে কিভাবে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, একই সাথে আবার বাংলায় কিভাবে মুসলমান শাসনের সূত্রপাত ঘটে। এখন বাংলায় যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আগমন ঘটছিল, এর সাথে সাথে প্রাচীন যুগের অবসান ঘটে এবং মধ্যযুগের সূত্রপাত ঘটে 1201 থেকে 1800 সাল। এই সময়ের মধ্যে আমরা দেখব বাংলায় যতগুলা ব্যক্তি শাসন করছিল, তারা প্রত্যেকেই ছিল হচ্ছে মুসলিম। এই সময়টাকে মধ্যযুগে পুরোটা সময় আমরা মুসলিম শাসনের ইতিহাস বলে বলতে পারি। একমাত্র একজন হিন্দু রাজা ছিল,
তার নাম ছিল রাজা গণেশ। তার সম্পর্কে ওইভাবে কিছু জানতে হবে না, ওই যে একমাত্র হিন্দু রাজা, নামটা জানলেই হবে, তিনি হচ্ছেন রাজা গণেশ। তিনিও একটা সময় আবার মুসলমানদের চাপে পড়ে, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার চাপ মুসলমান হয়ে গেছিলেন। অর্থাৎ প্রথম জীবনে রাজা গণেশ, পরে ওই যে মুসলমান হয়ে নাম নিলেন রাজা জালালউদ্দিন, পরে আবার তিনি হিন্দু ধর্মে ফেরত গেছিলেন। প্রথমে হিন্দু, পরে মুসলিম, পরে আবার হিন্দু। তাছাড়া বাকি যত শাসন আছে সবগুলোকে, হ্যাঁ, সবগুলোকে আমরা বলতেছি হিন্দু রাজা। এখন এই যে 1201 সাল থেকে 1338 এই সময়ের যে ইতিহাস, সেখানে আমরা দেখব হচ্ছে তুর্কি আমল। এই আমলটাকে কি বলা হয়? তুর্কি আমল। অর্থাৎ ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসছিল কোথা থেকে? তুর্কিস্তান থেকে। ফলে তার প্রতিষ্ঠিত শাসনটাকে বলা হয়ে থাকে তুর্কিশ আমল। তো তুর্কি আমলে আমাদের ইতিহাসের ওরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই যেটা পরীক্ষাতে আসতে পারে। একটা, তার নাম হচ্ছে, একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ইউয়াস খলজি। অর্থাৎ এই খলজি বংশেরই একজন শাসক, তার নাম ছিল ইউয়াস খলজি, যিনি বাংলায় প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করছিলেন। কারণ তারা তো যে কাঠখোট্টার দেশ থেকে আসলেন, যেখানে কোনো নদী বন্দর নাই, সমুদ্র বন্দর নাই, ফলে তারা এই নৌবাহিনী ব্যতি রেখে ভারত বাংলায় শাসন করাটা তাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। ফলে তারা প্রথমেই যে কাজটায় হাত দিলেন সেটি হলো যে নৌবাহিনী প্রতিষ্ঠা করা। তাহলে বাংলায় নৌবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কোন শাসক? ইউয়াস খলজি নামক একটা ব্যক্তি। তুর্কি আমলের আর কোনো ইতিহাস আমাদের লাগবে না। তো তুর্কি আমল একটা সময় ভারতের যে সুলতানি আমল, সেই সুলতানি আমলের সাথে মিশে গেছিল। অর্থাৎ ভারতের সুলতানিরা আমাদেরকে আক্রমণ করে পরাজিত করছিল। ফলে এখানে সুলতানি আমলের আন্ডারে আমরা দীর্ঘদিন ধরে ছিলাম। কিন্তু একটা পর্যায়ে ভারতের যে ওই যে সালতানাতের কথা বলছি, মোহাম্মদ ঘুরি কর্তৃক প্রতিষ্ঠিত বংশ, যারা সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছিলেন, তাদের মতোই বাংলায় আরেকটা সুলতানি আমল প্রতিষ্ঠিত হয়েছিল। তার কারণটা, দিল্লির সুলতানরা তখন দুর্বল হয়ে গেছিল। মোটামুটি এটা কমন একটা ব্যাপার, যখন সেন্ট্রাল সরকার দুর্বল হয়ে যায় তখন প্রাদেশিক সরকারগুলো শক্তিশালী হয়ে যায়। ফলে দিল্লির যখন সুলতানি আমলটা দুর্বল হয় তখন বাংলায় নতুন একটি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হলো স্বাধীন সুলতানি আমল। এখন আমরা স্বাধীন সুলতানি আমল নিয়ে আলোচনা করব। তো বাংলায় যে স্বাধীন সুলতানি আমলের কথা আমরা বলছি, সেই স্বাধীন সুলতানি আমলের সময়কাল হচ্ছে 1338 থেকে 1538, অর্থাৎ 200 বছর। এখন যদি প্রশ্ন করা হয় বাংলার প্রথম স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতাকে, তাহলে উত্তরটা হবে স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা, এই ব্যক্তির নাম হচ্ছে ফখরুদ্দিন, ফখরুদ্দিন মোবারক শাহ। তো তিনি যে সুলতানি আমল প্রতিষ্ঠা করেছিলেন তার বংশের সময়কাল ব্যাপ্তি যদি আমরা ধরি, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন পড়বেন, প্রথম সুলতান যদি বলা হয় বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? প্রথম, এই শব্দটাকে স্বাধীন শব্দটা বলাটাই বেটার হবে, কারণ তিনি দিল্লির অধীন থেকে নিজেকে মুক্ত করছিলেন। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান সেটা হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, ওই একই ব্যক্তি, উপরে এটাকেই বলবো আমরা। তাহলে তিনি এই আমলের প্রতিষ্ঠাতাও ছিলেন এবং প্রথম সুলতানও ছিলেন। তার এই শাসনকালটা ছিল 200 বছর। বাংলায় সুলতানি আমল কত বছর চলছিল? উত্তর হবে 200 বছর। বাংলায় সুলতানি আমলের রাজধানী কোথায় ছিল? উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, 100%, এটা হচ্ছে সোনারগাঁ। সোনারগাঁ ছিল হচ্ছে সুলতানি আমলে বাংলার রাজধানী। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটি হলো যে এই যে সুলতানি আমলের যে মোবারক শাহ প্রতিষ্ঠা করলেন, তার সময় বাংলায় একজন পর্যটক আসছিল। এই পর্যটকটা হচ্ছে বাংলায় ইবনে বতুতার আগমন ঘটছিল। আমরা নাম শুনছি সবাই, ইবনে বতুতা। সেই ইবনে বতুতার আগমন ঘটছিল। উত্তরটা হবে বাংলায় ইবনে বতুতা কার সময় আসেন? তাহলে উত্তরটা হবে ফখরুদ্দিন মোবারক শাহর সময় তিনি বাংলায় আসেন। ইবনে বতুতা, বাংলায় ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহর সময়ে আসেন। সালটা হচ্ছে 1346, কোনো বই আছে 45। তাহলে 1345 সালে তিনি বাংলায় আসছিলেন। এখন ইবনে বতুতা থেকে প্রশ্ন হবে তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? তিনি মরক্কো থেকে আসছিলেন, তিনি মরক্কো দেশের।
তিনি কার সাথে সাক্ষাৎ করতে আসছিলেন? উত্তরটা হবে হজরত শাহজালালের সাথে। ওই যে সিলেটের হজরত শাহজালাল আছেন, তিনি যে ধর্ম প্রচার করতেন, সেই ধর্ম প্রচার করার জন্য দেখা করতে আসছিলেন। বলা বাহুল্য, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বাংলা দখল করে নেন, তিনি কিন্তু তরবারির মাধ্যমে ইসলাম প্রচার করছিলেন, এরকম কোনো মত পাওয়া যায় না। যদিও এখানে অনেক বইয়ে এরকম তথ্য আছে, কিন্তু ইতিহাসের যে সোর্সগুলো আমরা পড়ি বা পাই, সেটা কিন্তু মুসলমানরা লিখেন নাই। ফলে ওই জায়গাটাতে মুসলমানদের একটু বিদ্বেষ পরায়ণ হয়ে তারা এই ধরনের তথ্যগুলো লিখছিলেন। আমাদের ইতিহাসগুলো লিখছে ভারতীয়রা, অন্য ধর্মের মানুষ। ফলে এখানে মুসলমানদেরকে তারা নানা রকমভাবে হেয় করার একটা চেষ্টা করছেন। কিন্তু ভারতে মুসলমান ধর্মটা প্রচার হয়েছিল, বা বাংলায় মুসলমান ধর্মটা প্রচার হয়েছিল এরকম হযরত শাহজালাল, শাহপরাণ, এরপরে হচ্ছে বাইজিদ বস্তামি, শাহ মকদম, এরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে অনেক অনেক সুফি দরবেশের আগমন ঘটছিল। তারা এখানে সাম্যের একটা বাণী নিয়ে আসছিল। তো সাম্যের এই বাণীটি মোটামুটি যারা ওই যে প্রকৃতি পূজারী ছিলেন, আর হিন্দু ধর্মে যারা নিম্নবর্ণের ছিলেন, যারা সমাজের সম্মানের কোনো মর্যাদার অধিকারী ছিলেন না, ওই সব ব্যক্তিবর্গগুলো দলে দলে গিয়ে এই হযরত শাহজালাল বা শাহপরাণ, খান জাহান আলী, এদের কাছে গিয়ে দলে দলে তারা ইসলামের ধর্মটাকে গ্রহণ করে নিয়েছিলেন। ফলে এরকম একটা ব্যাপার। তো এই জন্য হযরত শাহজালালের সাথে ইবনে বতুতা দেখা করতে আসছিলেন। তো ইবনে বতুতা যে বাংলা ভ্রমণে আসছিলেন, তার এই দীর্ঘ ভ্রমণের উপরে তিনি একটা বই লিখছিলেন। বইটার নাম আমাদের পরীক্ষাতে আসে। বইটার নাম হচ্ছে কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা, হ্যাঁ এই তো, কিতাবুল রেহেলার বাংলা শব্দ হচ্ছে সফরনামা। তাহলে এই সফরনামা বইটা তিনি লিখছিলেন। এখন এই বইয়ে আমরা কিছু অথেন্টিক তথ্য পাই, যেগুলো আমাদেরকে বঙ্গ দেশটা সম্পর্কে একটু মানে আকর্ষিত করে। যেমন তিনি এই বইটাতে বলছিলেন যে বাংলায় এই সময়টাতে আপনার কি বলা যায় যে জিনিসপত্রের দাম সস্তা ছিল। 1 টাকায় 8 মণ ধান চাল পাওয়া যেত, 2.5 টাকায় আপনার 8 মণ ঘি পাওয়া যেত, এরকম কথা তিনি এখানে বর্ণনা করছেন। অর্থাৎ বাংলার জিনিসপত্র অত্যন্ত সস্তা ছিল। কিন্তু তার বর্ণনায় আরেকটা কন্ট্রাডাক্টরি একটা ব্যাপার, অর্থাৎ বৈপরীত্য লক্ষ্য করছিলাম। সেটি হলো যে তিনি এখানে বললেন যে বাংলায় দাস দাসী বিক্রি হচ্ছে। তো বাংলায় যদি দাস দাসী বিক্রি হয়ে থাকে, তার মানে এই মানুষ কখন নিজেকে বিক্রি করে? তার মানে এখানে একটা অভাব অনটনের ব্যাপার ছিল। যদিও তিনি পৃথিবীর আঙ্গিকে বলছিলেন যে বাংলা জিনিসপত্রের দাম সস্তা, কিন্তু বাংলার মানুষ তখন অভাব দরিদ্রগ্রস্তের মধ্যেই ছিলেন, কারণ তিনি 7 টাকা দিয়ে আশুরা নান্নি নামক একজন দাসী ক্রয় করছিলেন। এছাড়া তার বর্ণনায় একটা নেগেটিভ বিষয় পাওয়া যায় যে বাংলায় ওই সময়টাতে প্রচুর পরিমাণে কাদা ছিল। হ্যাঁ, যে বাংলা অপরূপ দৃশ্য, এখানে সম্পদের প্রাচুর্য ছিল, সৌন্দর্য বেহেশতের মতো সব কিছুই তিনি স্বীকার করছেন। কিন্তু তার সাথে তিনি বলছেন যে বাংলা ওই সময় অত্যন্ত কাদা কর্দমাক্ত রাস্তাঘাট। এই জন্য তিনি তার বক্তব্যে একটা পর্যায়ে গিয়ে বলছিলেন বাংলা হচ্ছে একটা দোজক, কিন্তু সেই দোজকটা হচ্ছে নিয়ামতপূর্ণ দোজক। আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে কোন পর্যটক বাংলাকে নিয়ামতপূর্ণ দোজক বলে আখ্যায়িত করছেন? তো বাংলাকে নিয়ামতপূর্ণ দোজক বলতে আখ্যায়িত করছেন যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইবনে বতুতা। তাহলে ইবনে বতুতা সম্পর্কে আমাদের এই টাইপের প্রশ্নগুলো হবে। এখন আমরা এই ফখরুদ্দীন মোবারক শাহর পরে এই বংশের সুলতানি আমলের আরেকজন শাহ সম্পর্কে জানবো। তার নাম হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। মরক্কো, হ্যাঁ ইবনে বতুতা। ইবনে বতুতা আসছিলেন এই বাংলায়, এই ইবনে বতুতা ফখরুদ্দীন মোবারক শাহর সময় মরক্কো থেকে, দেশ থেকে, এবং তার ভ্রমণ অভিজ্ঞতার একটা বই লিখছেন কিতাবুল রেহেলা, সফরনামা। সেই বইটাতে তিনি নিয়ামতপূর্ণ দোজকের কথা বলছেন। আর বাংলার প্রথম স্বাধীন সুলতান, তার নাম হচ্ছে এই ফখরুদ্দীন মোবারক শাহ। এই বংশের আরেকজন শাসকের নাম আমরা বললাম শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো শামসুদ্দিন ইলিয়াস শাহ ইতিহাসে কেন বিখ্যাত হয়ে আছেন? এই ইলিয়াস শাহ বিখ্যাত হয়ে আছেন কারণ তিনি প্রথম শাসক যিনি সমগ্র অঞ্চলকে একত্র করে বাঙ্গালা নামটা দিয়েছিলেন। অর্থাৎ ইতিপূর্বে কোনো শাসকই বাঙ্গালা নাম দেন নাই। তাহলে বাংলা নামটা সর্বপ্রথম কোন ব্যক্তি দিয়েছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ।
এই সমগ্র অঞ্চলকে তিনি একত্র করে বাংলা নাম দেওয়ার কারণে ঐতিহাসিক শামসুদ্দিন সিরাজ তারিখি ফিরিশশাহী গ্রন্থে তাকে শাহী বাংলা বলে আখ্যায়িত করছেন, শাহী বাংলা, অর্থাৎ বাংলার শাহ বলে তাকে উপাধি দেওয়া হয়েছে। তো এই শামসুদ্দিন ইলিয়াস কি করছিলেন, তিনি এই যে আমাদের এই অংশের সোনারগাঁও, হ্যাঁ সোনারগাঁও, তারপরে সাতগাঁও, এরপরে হচ্ছে লক্ষ্ণৌতি, এই সমস্ত জায়গাগুলোকে একত্র করে এই জায়গাটার নাম দিয়েছিলেন বাঙ্গালা। তাহলে আগে এই জায়গাগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল, সোনারগাঁ, বঙ্গ, গৌড়, পুন্ড্র। তো এগুলোকে কেউ বাংলা বলে আখ্যায়িত করেননি। সর্বপ্রথম যে ব্যক্তিটি এই অঞ্চলটাকে বাংলা বলে নামকরণ করেছিলেন তার নাম ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ। এজন্য ঐতিহাসিক তাকে নাম দিলেন শাহী বাঙালি, অর্থাৎ বাংলার শাহ। এছাড়াও তাকে আমরা বলতে পারি বাঙালি জাতীয়তাবাদের প্রবর্তক, অর্থাৎ আমরা যে বাঙালি এই পরিচয়টা আমাদেরকে প্রথম যে ব্যক্তিটা দিয়েছিলেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। তো বাঙালি জাতীয়তাবাদের প্রবর্তক বলা হয়ে থাকে এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে। শামসুদ্দিন ইলিয়াস শাহর পরে আমরা পড়ব হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। আমরা কিন্তু বাদ দিয়ে গুরুত্বপূর্ণ যে শাসকগুলো আছে সেগুলো পড়তেছি, যেগুলো থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে। এটা ইতিহাসে ক্লাস না যে ধারাবাহিকতা মেনটেন করতে হবে, কাকে পরাজিত করলো, কি ঘটনা, এগুলো আমাদের জানার দরকার নেই। তো গিয়াসউদ্দিন আজম শাহ ইনি আবার ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন একটা ছোট্ট কারণে। তিনি সিংহাসনে বসেই পারস্য, অর্থাৎ বর্তমান যে ইরান, এই পারস্যের বা ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ করেন। পত্রালাপ মানে কি, পত্রের মাধ্যমে কথাবার্তা আদান প্রদান করছিলেন। এবং এটা খুব বড় ব্যাপার না, কিন্তু এটা একটা অন্য দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে হবে। তো গিয়াসউদ্দিন আজম শাহ কিন্তু ছোট একটা বাংলা অঞ্চলে শাসন করতেন। তো এখন প্রশ্ন হলো যে আমরা যদি আজম শাহ খুব বেশি কাজ করেন না, বড় কাজ না, কিন্তু এটা আবার অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে বড় কাজ। কেমন, গিয়াসউদ্দিন আজম শাহ চিন্তা করতেছেন যে আমি তো একটা ছোট রাজ্য শাসন করি, তো পারস্যের ইরানের শাসনকর্তারা যদি আমাকে আক্রমণ করে আমি তো তাদের কাছে কিছুই না। ফলে তার আগেই যদি আমরা সভাসদ এই একজন সভাকবির সাথে যদি আলাপ আলোচনা করতে সারে রাখতে পারি, তো দেখা গেল যে তাদের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কূটনীতি, ইলিশ কূটনীতি করছিলেন ভারতের সাথে, এরকম একটা মানে তেলবাজি সম্পর্ক করা, যাতে করে ভবিষ্যতে তাদের আক্রমণের শিকার আমরা না হই। তো গিয়াসউদ্দিন আজম শাহ এরকম একটা কাজ করেছিলেন। এটাকে আপনারা বলতে পারেন বর্তমান সময়ের হাই কমিশনার বা অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত যেটাকে আমরা বলি, সেরকম একটা ব্যবস্থা। একটা দেশ থেকে আরেকটা দেশে আমরা প্রতিনিধি প্রেরণ করে তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি। তো গিয়াসউদ্দিন আজম শাহ ওই কাজটাই করেছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহ আরেকটা কারণে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন, সেটি হচ্ছে যে মধ্যযুগে রোমান্টিক প্রণয় উপাখ্যানের কথা আমরা জানি। রোমান্টিক প্রণয় উপাখ্যানে আমরা দেখছি যে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, তাই না, এরকম অনেকগুলো বই। এই বইগুলো অনুবাদ করার ক্ষেত্রে ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় যিনি অবদান রাখছিলেন পৃষ্ঠপোষকতা টাকা পয়সা দিয়ে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। ফলে গিয়াসউদ্দিন আজম শাহর একটি ওই ইতিহাসে মর্যাদা আছে বা তার একটা অবস্থান আছে। গিয়াসউদ্দিন আজম শাহর পরে এখানে আমরা ওই রাজা জালালউদ্দিনের নাম জানতে পারি, যেই কথাটা প্রথম বলছিলাম, মধ্যযুগের একমাত্র হিন্দু শাসক রাজা গণেশ। আমরা ওনাকে পড়বো না, আমরা পড়বো হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ নামক একজন ব্যক্তি, যিনি হোসেন শাহী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ, এই তার বংশটাও তার নামের অনুযায়ী হলো হোসেন শাহী বংশ। তো আলাউদ্দিন হোসেন শাহী যে বংশটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই বংশটাকে বলা হয়ে থাকে মধ্যযুগের স্বর্ণযুগ, অর্থাৎ হোসেন শাহী যুগকে বলা হয় মধ্যযুগের স্বর্ণযুগ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন মধ্যযুগের এটাকে স্বর্ণযুগ কেন বলা হয়? একটা যুগকে স্বর্ণযুগ বলা হবে কারণ ওই যুগের বিচারে তার সাম্রাজ্যটা বড় অঞ্চল থেকে বিস্তার হবে, সেটাকে সুশাসন দিবেন, সেই জায়গাটাতে জনগণের জানমালের নিরাপত্তা থাকবে, শিল্প সাহিত্যর পৃষ্ঠপোষকতা হবে, ইমারত নির্মাণ করা হবে, এরকম একটা ব্যাপার থাকবে। সার্বিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছাই তখন সেটাকে বলা হয় স্বর্ণযুগ। তাহলে আলাউদ্দিন হোসেন শাহের এই হোসেন শাহী যুগকে বলা হয় মধ্যযুগের
স্বর্ণযুগ। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, আলাউদ্দিন হোসেন শাহ এই চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ছোট সোনা মসজিদের নির্মাতা। ছোট সোনা মসজিদ পরীক্ষাতে আসবে যে ছোট সোনা মসজিদের নির্মাণ করছিলেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। এবং এখানে বড় সোনা মসজিদও নির্মাণ করা হয়েছিল এই চাঁপাই নবাবগঞ্জেই, বড় সোনা মসজিদ। সেটি আবার তার পুত্র, সম্ভবত তার নামটা হচ্ছে নসরত শাহ। এটা আলাউদ্দিন হোসেন শাহ, আর নিচেরটা হলো তার পুত্র নসরত শাহ, অর্থাৎ বাবা আর ছেলে। তো আমরা দেখলাম আলাউদ্দিন হোসেন শাহ হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। এই হোসেন শাহী যুগকে বলা হয় মধ্যযুগের স্বর্ণযুগ। ছোট সোনা মসজিদের নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ, আর বড় সোনা মসজিদের নির্মাতা নসরত শাহ। এই হচ্ছে আমাদের মধ্যযুগে সুলতানি আমলের কাহিনী। সুলতানি আমলের পরে আমরা এখানে আলোচনা করব হচ্ছে আফগান শাসন। তো আফগান শাসন সম্পর্কে খুব বেশি ইনফরমেশন আমাদের লাগবে না, জাস্ট একটা ইনফরমেশন পড়ব, সর্বশেষ আফগান শাসকের নাম কি? সর্বশেষ আফগান শাসকের নাম হচ্ছে, সর্বশেষ আফগান শাসকের নাম দাউদ খান কররানী। দাউদ খান কররানী। এই দাউদ খান কররানীকে পরাজিত করবে মুঘল সম্রাট, তৃতীয় মুঘল সম্রাট আকবর। আকবর 1576 সালে সর্বশেষ আফগান শাসক দাউদ খানকে পরাজিত করে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করে বাংলাকে সুবা বাংলা অর্থাৎ মুঘলদের একটা প্রদেশে পরিণত করবেন। কিন্তু এখন আমরা একটা কথা বলে ফেলছি যে বাংলায় তৃতীয় মুঘল সম্রাট আসবেন, তার মানে অলরেডি ভারতে মুঘল সাম্রাজ্য বা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে। তাহলে সেই ইতিহাসটা আমাদেরকে এখন জানতে হবে। আমরা যেমন বৌদ্ধ ধর্মের ইতিহাস ভারত থেকে টেনে আনছি, ভারত থেকে যেমন আমরা মুসলমানদেরকে টেনে বাংলায় আনছি, ঠিক এখন আবার ভারত থেকে মোগলদেরও বাংলায় টেনে আনবো। তো এভাবে আমাদের ইতিহাসগুলোকে কনস্ট্রাক্ট করতে হবে, গঠন করতে হবে। তাহলে ওই যে তুর্কি শাসন তো শুধুমাত্র আমরা একজন ব্যক্তির কথা বলছি, সেইটা ব্যক্তিটার নাম কি? ওই যে ইউয়াস খলজি, যিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করছেন। তারপরে ওনাদের কাহিনী শেষ, আর আর কোনো পড়া নেই। তারপরে আমরা পড়লাম এতক্ষণ থেকে সুলতানি আমল। এই যে আপনার হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ, এরা সবাই সুলতানি আমল। এখন আমরা আছি আফগান শাসনে। আফগান শাসনের আবার পরাজিত হবে দাউদ খান কররানী, সর্বশেষ শাসক, তাকে পরাজিত করবেন মোগলরা। তো এখন মোগলরা পরাজিত করলে বাংলায় কোন শাসনটা সূত্রপাত করবে? মোগল আমল। তো মোগল আমলের যে সূত্রপাত আমরা করব, কিন্তু তার আগে তো মোগলদেরকে ভারতে আনতে হবে, ভারতে এস্টাবলিশ করতে হবে, তারপরে দেখতে হবে কোন মোগল শাসন এখানে আসছিল, সে ধারাবাহিকভাবে আমাদেরকে আগাতে হবে। আমরা বললামই তো, আমরা এই অল্প কয়েকজন করে ব্যক্তি পড়তেছি, শুধুমাত্র সুলতানি আমলে বেশি ব্যক্তি পড়ে ফেলছি, আর মোগল আমলে একটু পড়বো, আর বাকিগুলো আমাদের জন্য অত গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা এখন দেখি, হ্যাঁ হ্যাঁ, সুলতানি আমলটা হচ্ছে ওই যে ভারতে যে দিল্লিতে যে সুলতানি শাসনটা প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদ ঘুরি, ওই বংশটাই যখন দিল্লিতে দুর্বল হলো, তখন বাংলায় ওর আদলে ওদের ওদের অধীনে আমরা ছিলাম। তো তখন ফখরুদ্দিন মোবারক শাহ বললো যে দিল্লির যে সুলতান তারা তো দুর্বল, তো তাদেরকে ট্যাক্স দেওয়া বা তাদের আনুগত্য মেনে নেওয়ার মানে কি? ফলে তিনি নিজেই নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করলেন, বললেন যে আমি বাংলার সুলতান। তাহলে বাংলার সুলতানি আমলের প্রতিষ্ঠাতা হচ্ছেন ফখরুদ্দিন মোবারক শাহ। অর্থাৎ দিল্লির যে শাসনটা, সেই শাসনটা বাংলায় ছিল, কিন্তু ওরা যখন দুর্বল হলো তখন আমরা ওই শাসনটাকে প্রাধান্য হিসেবে মানতে চাই নাই, তখন নিজেরাই আমরা সুলতান হতে চেয়েছি। আর ওই ব্যক্তিটার নাম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওটা দিল্লিতে ছিল। আর এখানে ছিল সুলতানের একটা শাখা, মানে ওদের যে প্রদেশ আর কি। তো প্রদেশের যে শাসনকর্তা দেখা গেল যে কেন্দ্রের থেকে উনি বেশি শক্তিশালী হলেন, ফলে তিনি বললেন যে আমি আর আপনাদের শাসন মানি না, আমি নিজেই একটা সুলতানি আমল প্রতিষ্ঠা করলাম। ওদেরটা মতো করে আমরা নিজেরা একটা তৈরি করছিলাম। সেইটা হচ্ছে সুলতানি আমল, বাংলার সুলতানি আমল। একটা হলো দিল্লির সুলতানি আমল, আরেকটা হলো বাংলার সুলতানি আমল। দিল্লির সুলতানগুলো মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক, শামসুদ্দিন ইলতুৎমিশ, ওই যে সুলতানা রাজিয়া, ওগুলো বলছি। তখন হয়তো আপনি একটু মনোযোগটা ছিল না, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। এখন আমরা দেখব ভারতে মোগল শাসন। তো মোগলদেরকে ভারতে এস্টাবলিশ করতে হবে, দেন বাংলায় আনতে হবে। বাংলায় এসে ওই যে সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীকে 1576 সালের রাজমহলের নামক একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে আকবর তাকে পরাজিত করবে, তৃতীয় মোগল সম্রাট। তো তার আগে বাবর আছে, হুমায়ুন আছে, তারা কি করলো, কেন কিভাবে আসলো, সেই ইতিহাসটা আমরা জানবো। তাহলে এখন দেখতেছি মোগল।
মোগল আমল। তো আফগানিস্তানের একটা জায়গার নাম হলো ফরগনা। এই ফরগনায় হচ্ছে আপনার একজন রাজা বাদশাহ ছিল, রাজা বাদশাহ যেটাই বলি না কেন, তার নাম ছিল বাবর। ফরগনা, বাবর একটি তুর্কি শব্দ যার অর্থ হলো বাঘ। তাহলে বাবর অর্থ কি? বাঘ। তো ফরগনা একটা অত্যন্ত ছোট অঞ্চল ছিল, ওখানে শাসন করেছে তুমি খুব একটা মানে নিজেকে বড় প্রমাণ করা, শ্রেষ্ঠ প্রমাণ করার মতো কোনো সুযোগ ছিল না, কারণ আফগানিস্তানে তার থেকেও বড় বড় শাসন ওই সময়টাতে ছিল। তো তখন তিনি চিন্তা করলেন যে আমি এমন একটা জায়গায় যাব যেখানে গেলে আমি একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করতে পারবো। তো ওই যে সবারই নজর পড়ে ভারতে, যেমন মোহাম্মদ ঘুরির নজর পড়ছিল ভারতে, এবারে বাবরের নজর পড়লো ভারতে। তো ভারতে তিনি যে আসছিলেন এই সালটা ছিল 1526 সালে। তো তিনি যে আসবেন, আসলে এখানে একটা যুদ্ধ হবে অবশ্যই। তো ভারতে বাবর আসলে এখানে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম ছিল পানিপথের যুদ্ধ। তো পানিপথের যুদ্ধ ইতিহাসে 3টা হয়, ফলে এই যুদ্ধটাকে আমরা বলবো পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526 সালে। কার সাথে? দিল্লিতে যিনি শাসন ক্ষমতায় ছিলেন তার নাম ছিল ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদি বনাম বাবর, এই যুদ্ধটা হলো পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে বাবর মহাদয় কামানের ব্যবহার করছিলেন প্রথম। বাবর প্রথম ভারতের কোনো একটা যুদ্ধে কামানের ব্যবহার করছিল। এখন কামানের ব্যবহার করলে ইব্রাহিম লোদির যে বাহিনী সেটা আবার ছিল হস্তি বাহিনী। তো হাতিরা আগুন দেখে ভয়ে পলায়ন করলো, সহজেই বাবর এই যুদ্ধে জয়যুক্ত হয়। তাহলে ভারতে মোগল সাম্রাজ্যের প্রথম সম্রাটের নাম যদি বলা হয়, তার নাম হচ্ছে সম্রাট বাবর। বাবর হচ্ছে মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা। তিনি এই প্রথম আত্মজীবনী, মোগল সম্রাটদের মধ্যে তিনি প্রথম আত্মজীবনী লিখছিলেন। সেই আত্মজীবনীর নাম হচ্ছে বাবর নামা। আমাদের পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করতেছি। বাবর নামা, এটার আবার তুর্কি ভাষায় এটাকে বলা হয় তুজুকি বাবর। তুজুকি বাবর। আচ্ছা, এই যে পানিপথ একটা জায়গা, এটা কিন্তু পানির উপরে না, আমরা ভুল যেন না করি। পানিপথ মূলত হচ্ছে হরিয়ানা, ভারতের একটা অঙ্গরাজ্য আছে হরিয়ানা অঙ্গরাজ্যের যমুনা একটা নদী আছে, এই যমুনা নদীর তীরে। এটা কিন্তু মনে রাখবেন। তাহলে হরিয়ানা অঙ্গরাজ্যের যমুনা নদীর তীরে। আচ্ছা, পানিপথের আরও 2টা যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আমরা একটু লিখি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আমাদের সালটা শুধু লাগবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ মানে এই একই স্থানে আরও একটা যুদ্ধ হয়েছিল, আরও 2টা আর কি। একটা হলো 1556 সালে, সেটা হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে এক পক্ষে ছিল বৈরাম খান আর এক পক্ষে ছিল হিমু। এটা নিয়ে আমরা একটা ক্লাসে আলোচনা করব, এই সময় সামনের দিকে আসবে। আরেকটা যুদ্ধ ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1761 সালে। সালটা জানলেই হবে। এই যুদ্ধটা হয়েছিল মারাঠা আর হচ্ছে আফগানিস্তানের পেশোয়ার বাহিনীর মধ্যে। ওই যুদ্ধে পেশোয়া বাহিনী জয়যুক্ত হয়েছিল, ভারতের মারাঠা পরাজিত হয়। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধের কাহিনী সম্পর্কে একটু আমরা জানলাম। তাহলে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এখানে বাবর কর্তৃক মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়ে গেল। আমরা এখন দেখব যে এর পরবর্তীতে কারা কারা সম্রাট হয়েছিলেন। তো মোগল সাম্রাজ্যে যারা সিংহাসনে বসছিলেন তাদের প্রথম 6 জনের নামটা গুরুত্বপূর্ণ, সেটি মনে রাখার একটা সূত্র আছে, আমি আপনাদেরকে বলে দেই। এই সূত্রটার নাম হচ্ছে বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। এটা ঔষধে এরকম না লিখে ঔষধে, ঔষধে লিখতে পারি, যেটা বোঝার জন্য আর কি, যদিও উচ্চারণ ঠিক না। তো বাবার থেকে বাবর, হইল থেকে হুমায়ুন, তাহলে হুমায়ুন কার পুত্র? বাবরের পুত্র। আবার থেকে আকবর, তাহলে আকবর কার পুত্র? হুমায়ুনের পুত্র। জ্বর থেকে জাহাঙ্গীর, জাহাঙ্গীর কার পুত্র? আকবরের পুত্র। জাহাঙ্গীর থেকে শাহজাহান, শাহজাহান কার পুত্র? জাহাঙ্গীরের পুত্র। আর এরপরে হচ্ছে আ থেকে আওরঙ্গজেব। তাহলে এই 6 জন মোগল সম্রাট শক্তিশালী, এদের সম্পর্কে আমাদের জানতে হবে, বাকিগুলোর সম্পর্কে জানার দরকার নাই। তো এই 4 জন আবার
আমাদের ইতিহাসে এখন আসবে। এই বাকি দুজনের সময় আমরা তাদের বাংলা তাদের অধীনে ছিল, আমরা তাদের অধীনে পরাজিত ছিলাম, আর এনারা আমাদের সাথে যুদ্ধ করে জয়যুক্ত করছিলেন। ফলে এদের সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে, আর এদের দুজনের সম্পর্কে ওইভাবে না জানলেও চলবে। তাহলে আমরা বাবর পড়ছি, বাবরের পরে কে ক্ষমতায় আসবে? হুমায়ুন। হুমায়ুনকে নিয়ে আমরা কথা বলি, তারপরে আকবরকে নিয়ে বলবো, ধারাবাহিকভাবে আসবে। তো হুমায়ুন যখন সিংহাসনে বসলেন, তিনি চিন্তা করলেন যে বাবা যতটুকু জায়গা রেখে গেছে, আমি যদি ততটুকুর মধ্যেই শাসন করি, তাহলে আমার ক্রেডিট বা কৃতিত্বটা কোথায়? তো তখন তিনি চিন্তা করলেন, আমাকে আমার সাম্রাজ্যটা এক্সপান্ড করতে হবে, বিস্তার করতে হবে, সম্প্রসারণ করতে হবে। তো তখন তিনি বেরিয়ে পড়লেন, কোথায় যাওয়া যায়? তো 1538 সালে তিনি সর্বপ্রথম বাংলা আক্রমণ করলেন। মনে রাখবেন, ইতিহাসে ভারতে যারা আসছিল তারা দ্বিতীয় অবস্থান হিসেবে গ্রহণ করছিল বাংলাকে, কারণ ভারতের পরে বাংলাই ছিল এই অঞ্চলের মধ্যে সবথেকে সমৃদ্ধ একটি নগরী। তাহলে 1538 সালে হুমায়ুন আক্রমণ করছিল বাংলার একটি অঞ্চল, আগেও আলোচনা করছি, গৌর নগরী। এবং এই গৌর নগরীকে তিনি আক্রমণ করে জয় করে ফেলছিলেন। জয় করার পরে তিনি এটা সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে এটার নাম তিনি দিয়ে ফেললেন জান্নাতাবাদ। তাহলে বাংলার নাম তিনি কি দিয়েছিলেন? জান্নাতাবাদ, 1538 সালে। তো এই যে হুমায়ুন জান্নাতাবাদ নামকরণ করে গৌর একটা ছোট্ট অংশ এটাকে দখল করার পর, তার তো বাংলার আরও অনেকগুলো জায়গা আছে দখল করার প্রয়োজন ছিল। তো এই জায়গাগুলোতে যাওয়ার পূর্বেই তিনি দিল্লি থেকে দূত মারফত খবর পেলেন যে দিল্লির তার যে মূল সিংহাসন সেটি অন্য কোনো একজন রাজা কর্তৃক আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তিনি যেন যত দ্রুত সম্ভব দিল্লিতে প্রত্যাবর্তন করেন। তো দিল্লিতে তিনি যে প্রত্যাবর্তন করবেন, ওখানে তো কিছু সৈনিক তিনি রেখে আসছিলেন, সাথে করে এখানে আবার গৌড়ে কিছু সৈনিক রেখে গেলেন, আবার সাথে করে তিনি কিছু সৈনিক নিয়ে গেলেন। এই যে মাঝখানে যে তিনি অল্প পরিমাণ সৈনিক নিয়ে তার দিল্লিতে যাচ্ছেন, এই খবরটা আবার তারই একজন প্রাদেশিক শাসনকর্তা, সেনাপতি, তার নাম ছিল হলো শের শাহ সুরি, যিনি ফরিদ বাল্য নাম শের শাহ সুরি, তিনি এই খবরটা পেয়েছিলেন। এই খবরটা পাওয়ার পরে তিনি কি করলেন? চিন্তা করলেন এটাই সুযোগ হুমায়ুনকে আক্রমণ করে তাকে হত্যা করে মুঘল সিংহাসনে বসার। তো যেমনটা তিনি ভাবলেন ঠিক তেমনটাই, যখন তার এলাকার উপর দিয়ে এই আমাদের হুমায়ুন সাহেব যাচ্ছিলেন, তখন শের শাহ তাকে অতর্কিত আক্রমণ করেন, আর অপ্রস্তুত অবস্থায় অল্প সৈনিক নিয়ে তিনি তার প্রতিরোধ করতে পারেন নাই। ফলে এই জায়গাতে আমরা যেটা দেখতে পারলাম, হুমায়ুনের পরাজয় ঘটে এবং মোগল সাম্রাজ্যের ছেদ ঘটল। সেই জায়গায় হুমায়ুন পলায়ন করলে তিনি আর দিল্লিতে যেতে পারলেন না, সেই সিংহাসনটাতে বসলেন শের শাহ সুরি, অর্থাৎ মোগল সিংহাসনের মাঝখানের একটা অ্যাপোস্ট্রপিএস হিসেবে রয়ে গেছিলেন শের শাহ সুরি, যিনি 4 বছরের একটু বেশি সময় ভারতের মোগল সিংহাসনে বসেছিলেন। তাহলে হুমায়ুন শুধুমাত্র বাংলার গৌড় আক্রমণ করে জয় করেই পরবর্তীতে আর দিল্লিতে ফেরত যেতে পারলেন না, বলে এদিকেও অসমাপ্ত থাকলো, দিল্লির যে সিংহাসন সেটাও তিনি হারিয়ে ফেললেন। এখন আমরা আলোচনা করব শের শাহ সুরিকে নিয়ে, যিনি কিনা মোগলদের কেউ না, মোগলদের একজন কর্মকর্তা। তো শের শাহ সিংহাসনে বসছিলেন, বসার পরে তিনি বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন। এর মধ্যে 1 নম্বর একটা কাজ করেছিলেন, সেটি হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, অর্থাৎ একটি রাস্তা নির্মাণ করেছিলেন। এই রাস্তাটাকে অনেকে বলে থাকেন সড়কি আজম, বাংলায় বললে আরো হয় শ্রেষ্ঠ সড়ক। তো এরকম একটা রাস্তা তিনি নির্মাণ করছিলেন, শ্রেষ্ঠ সড়ক। এই রাস্তাটার ব্যাপ্তি ছিল বাংলাদেশের সোনারগাঁ থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত। এর দৈর্ঘ্য হচ্ছে 3000 মাইল, নট কিলোমিটার, মাইল মানে কি আরো বেশি। তো সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত যে রাস্তাটা নির্মাণ করছিলেন মাত্র 3 বছরে, 3000 মাইলের রাস্তাটা নির্মাণ করছিলেন 3 বছরে, যেটা একটা প্রায় এই সময়েও অসম্ভব ব্যাপার। এত বড় একটা রাস্তা তিনি নির্মাণ করছিলেন। এখন রাস্তা নির্মাণ করাটাও খুব বড় কোনো ব্যাপার কিনা সেটা একটু নিয়ে আলোচনা করতে হবে। হ্যাঁ, শেরশাহ একটা যুগের অগ্রবর্তী, অর্থাৎ তিনি যা চিন্তা করতেন, তার যা সংস্কার কাজ, সেটি দেখলে সহজেই বোঝা যাবে তিনি একজন আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন। কারণ এখন একটা স্লোগান আছে যে একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা বিশ্ব জয়ের হাতিয়ার। আপনার যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, আপনি তাহলে কি করতে পারবেন? তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অবশ্যই দ্রুততার সাথে যাইতে পারবেন। এখন একটা ধারণায় জন্ম নিয়েছে, পৃথিবীকে বলা হয় বিশ্বগ্রাম,
অর্থাৎ এখন পৃথিবী একটা গ্লোবটাকে একটা গ্রামের মধ্যে আমরা কল্পনা করতেছি। মার্শাল ম্যাকলুহান এই শব্দটা প্রথম ব্যবহার করছেন, বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ। তো এই যে যেই কাজটা তিনি করছিলেন, এই কাজের মধ্যে কি হলো, একটা জায়গা থেকে আরেকটা জায়গার যোগাযোগ স্থাপিত হয়। আর যোগাযোগ স্থাপিত হলে কি হবে, একটা জায়গার কালচার আরেকটা জায়গার সাথে মিশে যাবে, শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতা হবে, অর্থনৈতিক লেনদেন হবে, মানুষ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়বে, ফলে এখানে একটা আদান প্রদানের ব্যাপার ঘটবে। এই কাজটা তিনি করছিলেন। বাংলাদেশের দুটা পদ্মা সেতু আর হচ্ছে যমুনা সেতুর দিকে আমরা যদি তাকাই, যমুনা নয় পদ্মাও নয়, তাহলে দেখবে যে বাংলাদেশ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে ঢাকাটা একটা আলাদা বিচ্ছিন্ন অঙ্গে পরিণত হয়ে যাবে। আর যখনই আমরা পদ্মা সেতু আর যমুনা সেতু তৈরি করতে পারছি, তখনই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা গেছে ঢাকার সাথে, যেটি অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত অপরিসীম। এবং আপনারা যদি পৃথিবীর দিকে তাকান, দেখবেন যে যে দেশটা যত উন্নত, তাদের যোগাযোগ ব্যবস্থা তত উন্নত। যেমন চীন পৃথিবীতে একটা রাস্তা নির্মাণ করতেছেন, যেটাকে বলা হচ্ছে যে BRI, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। একটা রাস্তা তারা তৈরি করবেন, ওয়ান বেল্ট ওয়ান রোড, এক রোড আর কি, একটা বেল্ট গায়ে লাগাই দিবেন, সারা পৃথিবী ঘুরে চলে আসবেন। তাহলে কি, ওনারা এটা যদি তৈরি করতে পারে, তাহলে একটা দেশের সাথে আরেকটা দেশের সাথে বাণিজ্য তারা ইজিয়ার হয়ে যাবে। নিজেরা তো ব্যবসা করবেন, অন্য দেশেরও ব্যবসা হবে, সেখান থেকেও ট্যাক্স কালেকশন করবেন। ফলে তারা দেখেন যোগাযোগ ব্যবস্থাটা কত উন্নত। আচ্ছা, যথেষ্ট বলছি। এরপরে আরেকটা কাজ তিনি করছিলেন, ঘোড়ার ডাক, অর্থাৎ ঘোড়ার মাধ্যমে ডাকঘরের প্রচলন করছিলেন। এই ডাক ঘর বলা হয় না, শব্দটা ঘোড়ার ডাক পর্যন্তই থাকে। তিনি চিন্তা করছিলেন, একজন মানুষ চিঠিপত্র দেওয়ার ক্ষেত্রে এক স্থান থেকে আরেক স্থানে যাইতে তার অনেক দিন সময় ব্যয় হতো, ফলে আনপ্রোডাক্টিভ একটা উৎপাদনশীল কাজে তার সময়টা ব্যয় হয়ে যাচ্ছে। তখন তিনি চিন্তা করেন, সরকারি মাধ্যমে যদি আমরা ডাক ব্যবস্থা তৈরি করি, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারি, তাহলে মানুষের যোগাযোগ বাড়লো, সময়টাও কমে গেল। এই যে ব্যবস্থাটা তিনি পৃথিবীতে করছিলেন, ওয়ার্ল্ড পোস্টাল ইউনিয়ন বলে এখন একটা আন্তর্জাতিক সংস্থা আছে। তো এই যে সংস্থা বা এই ঘটনার বা এই ধারণার প্রথম প্রবর্তন যিনি দিয়েছিলেন, তিনি হচ্ছেন শেরশাহ। অর্থাৎ সারা পৃথিবীতে প্রথম ডাক ব্যবস্থার ঘটনার প্রবর্তনই করেন আমাদের এই ভারতের শেরশাহ। এবং এনার অবদানের জন্য প্রতি বছর 9 অক্টোবর সম্ভবত বিশ্ব ডাক দিবস পালন করা হয়ে থাকে। এরপরে তিনি আরেকটা কাজ করেছিলেন, সরকারি চাকুরিতে বদলি ব্যবস্থা। অর্থাৎ সরকারি চাকরিতে একজন ব্যক্তি যদি দীর্ঘদিন এক জায়গাতে থাকে, তাহলে তার মধ্যে সরকারি চাকরিতে বদলি ব্যবস্থা। সরকারি চাকরিতে বদলি ব্যবস্থা মানে কি, একটা মানুষ যদি দীর্ঘদিন একটা জায়গায় থাকে, তার মধ্যে দুর্নীতি পরায়ণতা আসতেই পারে, তার মধ্যে একটা অসততার ব্যাপার আসতে পারে। তো তখন কি করা হলো, এই সরকারি চাকরিতে তিনি কয়েক মাস অন্তর অন্তর রোটেশন ভিত্তিতে বদলি ব্যবস্থা চালু করলেন। সর্বশেষ তিনি এখানে আরেকটা ব্যবস্থা চালু করেছিলেন, সেটি হচ্ছে কবিলিয়ত ও পাট্টা প্রথা। এই কবিলিয়ত এবং পাট্টা প্রথা ছিল মূলত হচ্ছে অর্থ সংক্রান্ত ব্যবস্থা। অর্থ সংক্রান্ত এই ব্যবস্থাটা চালু করেছিলেন কে, শেরশাহ। ফলে সমাজে একটা অর্থনৈতিক শৃঙ্খলাও প্রতিষ্ঠিত হয়। তো এরকম নানা রকম বিষয়গুলো তার সময় আমরা দেখতে পাই, সংস্কার, যেগুলো সবগুলোই ছিল যুগের অগ্রবর্তী। অর্থাৎ এত পূর্বেই তিনি এই ধরনের মহান মহান চিন্তাগুলো যে কিভাবে করতে পারছিলেন, সেটি একটা আশ্চর্যের বিষয় বটে। তো শেরশাহ যখন বয়স হয়ে যায়, তার পুত্র সিংহাসনে বসছিল। তার পুত্রের নাম ছিল হচ্ছে ভুলে গেলাম, সম্ভবত তার নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু তিনি দুর্বল ছিলেন। তো এবারে আবার ওই আমাদের হুমায়ুন ভাগ্য অন্বেষণে তিনি আফগানিস্তানের ওই সময় যিনি শক্তিশালী শাসক ছিলেন, তার সহায়তা নিয়ে আবার তিনি এই শেরশাহর পুত্রকে আক্রমণ করে পুনরায় পিতৃ সিংহাসনটা তিনি উদ্ধার করলেন। অর্থাৎ হুমায়ুনের সিংহাসন দিল্লিকে আবার তিনি রিগেইন করলেন, অর্থাৎ পুনরুদ্ধার করলেন। তাহলে হুমায়ুন আবার ভারতের সিংহাসনে বসছেন, সেই ইতিহাসটা আমরা এখন জানব। তো হুমায়ুন সিংহাসনে বসার পরে তার যে অধরা মানে কাজটি ছিল, সেটি কি, বাংলা অঞ্চলটাকে দখল করা। সে বাংলা অঞ্চলটাকে তিনি যে দখল করবেন, সেই দখল করার জন্য তিনি প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তো তিনি আবার খুব বই পোকা ছিলেন, অর্থাৎ বই পড়া পছন্দ করতেন। তো দিল্লির যেই শাসক হুমায়ুন, তার একটা বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরির দোতলা থেকে তিনি যখন বই পড়তে পড়তে একতলার সিঁড়ি বেয়ে নামতেছিলেন, কাঠের সিঁড়ি, সেটাতে তিনি হঠাৎ করে পা ফসকে পড়ে যান এবং পা ফসকে পড়ে গেলে গুরুতর আহত অবস্থায় কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন। অর্থাৎ এই হুমায়ুনের যেই অধরা স্বপ্ন ছিল বাংলাকে দখল করা,
আবার মঙ্গল সিংহাসনের সাথে সংযুক্ত করে বিশাল একটা অঞ্চল প্রতিষ্ঠা করা, সেই স্বপ্নটা কিন্তু আমাদের হুমায়ুনের কি হয় নাই, সফল হয় নাই। ফলে দেখা গেল যে এরপরে এখানে যেহেতু তার বয়সটা মানে কম ছিল, তার পুত্রের বয়সও কম হবে, অর্থাৎ আকবরের বয়স কম। আকবর এবারে বাংলার মোগল সিংহাসনে বসবেন। তো আকবরের বয়স তখন মাত্র 13 বছর। তো 13 বছরের একজন সম্রাট যখন সিংহাসনে বসবে, তখন তাকে নিয়ে একটা ঝামেলা হবে, এটা খুব স্বাভাবিক। এখন এই ঝামেলা থেকে বের করে আনার জন্য একটা যুদ্ধ হয়েছিল, সেটি হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ থেকে আমরা সামনের দিন আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমাকে জাস্ট মনে করায় দিবেন যে ভাই আমরা শেষ করছিলাম আকবর সিংহাসনে বসবে এখান থেকে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ, আকবরের সিংহাসন আরোহণ, বয়স মাত্র 13, এবং তাকে বসাবো এবং বাংলার সর্বশেষ আফগান শাসক দাউদ খান কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে আমাদের এখানে মোগল শাসনের প্রতিষ্ঠা হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।